100 দিন পেরুলেও কমেনি ইরান যুদ্ধের উত্তাপ। ট্রাম্পের কণ্ঠে তেহরানের সক্ষমতার প্রশংসা। কতটা মাশুল দিচ্ছেন ইরানিরা? পরম মিত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করে ধরা খেল ইসরায়েল, ফাঁস করেছে পেন্টাগন। ফাটল ধরছে কি বন্ধুত্বে? 1 বছরে $1000 কোটি রেকর্ড অস্ত্র বেচল তুরস্ক। অস্ত্র বিক্রিতে আমেরিকা ইউরোপকে কি পেছনে ফেলবে এরদোয়ানের দেশ? 140 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ গরমের মুখে পড়তে যাচ্ছে বিশ্ব। দেখা দিতে পারে তীব্র খরা, বন্যা। বাংলাদেশ সহ কারা এই ঝুঁকিতে? ইরানে মার্কিন বাহিনীর সামরিক আগ্রাসনের 100তম দিনেও থামেনি পাল্টাপাল্টি হামলা। ঘটনাবহুল হরমুজ প্রণালীতে ইরানের একাধিক ড্রোন ধ্বংসের দাবি করেছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এমন অবস্থায় শান্তি চুক্তি ছাড়া অহংকারী ইরানিদের গতি নেই বলে মন্তব্য করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তেহরানের দাবি মার্কিন নিষেধাজ্ঞা জব্দ হওয়া $24 বিলিয়ন ফেরত পাওয়া ছাড়া শান্তি চুক্তিতে যাবে না ইরান। এদিকে অস্ত্র আর কথার যুদ্ধ থামাতে বিশেষ চিঠি নিয়ে তেহরান সফরে একাধিক বৈঠক করেছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। দেখতে দেখতে 100 দিনে গড়ালো যুক্তরাষ্ট্র আর ইরানের যুদ্ধ। প্রত্যাশিত শান্তি চুক্তি আলোর মুখ দেখেনি, কাটেনি অনিশ্চয়তা। শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক বাহিনীর পাল্টাপাল্টি হামলার রেশ ধরে কুয়েত আর বাহরাইনে হামলা চালায় তেহরান। এর পরদিনই হরমুজ প্রণালীতে ইরানের 2টি ড্রোন ভূপাতিত করার দাবি করে মার্কিন বাহিনী। পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের জন্য সরাসরি হুমকি তৈরি করছিল ড্রোনগুলো। যুদ্ধক্ষেত্রে যখন একে অপরকে ছেড়ে কথা বলছে না, সমীহ করছে না, ঠিক এমন পরিস্থিতিতে ইরানের প্রশংসা উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তেহরানের সামরিক সক্ষমতার প্রশংসা করেছেন ট্রাম্প। ওই সাক্ষাৎকারেই তিনি দাবি করেন, ইরানের সামরিক অবকাঠামো ও ড্রোন কারখানার সিংহভাগ গুঁড়িয়ে দিয়েছে মার্কিন বাহিনী। সংঘাত নিরসনে ইরানের সঙ্গে দ্রুত শান্তি চুক্তি সই করতে যারা চাপ দিচ্ছেন তাদের সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরাতে বছরের পর বছর সময় লাগে। এ প্রসঙ্গে ভিয়েতনাম যুদ্ধের প্রসঙ্গ টানেন তিনি। ইরানিরা অত্যন্ত শক্তিশালী একটি জাতি, যদিও শেষ পর্যন্ত চুক্তি করা ছাড়া তাদের সামনে আর কোনো পথ নেই। আমরা তাদের সামরিক বাহিনীকে প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছি। যুদ্ধের শুরুতে ইরানের যে পরিমাণ মিসাইল ছিল, এখন তার মাত্র 21 থেকে 22% অবশিষ্ট আছে। এদিকে নতুন করে শুরু হওয়া সংঘাত ও শান্তি আলোচনা থেমে যাওয়ার দায় পুরোপুরি ওয়াশিংটনের উপর চাপিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই সিএনএনকে জানিয়েছেন, আলোচনার বল এখন ট্রাম্পের কোর্টে। যুক্তরাষ্ট্রের জব্দ করা অর্থের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, এগুলো ইরানের সাধারণ জনগণের অর্থ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওই অর্থের বিষয়ে বিন্দুমাত্র ছাড় দেবে না তেহরান। এছাড়াও তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের কথায় ভরসা নেই তেহরানের। আলোচনা এখন পুরোপুরি অচল অবস্থায় এবং ট্রাম্পকেই এর জট খুলতে হবে। জব্দ করা $24 বিলিয়ন ফেরত দিতে হবে। এটি আমাদের অর্থ। আমেরিকা আবার যুদ্ধ শুরু করলে এই যুদ্ধ পারস্য উপসাগর ছাড়িয়ে লোহিত সাগর ও ভূমধ্য সাগর পর্যন্ত ছড়িয়ে পড়বে। অন্তর্বর্তীকালীন চুক্তি সই করার পরপরই 2 ধাপে $12 বিলিয়ন বা $1200 কোটি ইরানকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে তেহরান। যদিও এতে সায় নেই মার্কিন প্রশাসনের। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ওবামা আমলের মতো ইরানকে কোনো নগদ অর্থের প্যালেট দেয়া যাবে না। বরং মার্কিন ট্রেজারি বিভাগ পরিকল্পনা করছে, ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত কুয়েত, বাহরাইন সহ পারস্য উপসাগরীয় মিত্র দেশগুলোর ক্ষতিপূরণ মেটানো হবে এই অর্থে। দুপক্ষের অনড় অবস্থান আর নতুন করে হামলার মাঝেই পর্দার আড়ালে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। তেহরান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে দেখা করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতার জন্য বিশেষ চিঠিও হস্তান্তর করেছেন তিনি। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বর্বরচিত বিমান হামলার দিন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তার কার্যালয়ে উপস্থিত ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হামলায় আলী খামেনির সাথে অন্তত 50 জন নিহত হলেও সৌভাগ্যক্রমে বেঁচে যান আরাকচি। এই প্রথম প্রকাশ্যে এমন তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
তার বর্ণনায় উঠে এসেছে সেদিনের সেই ভয়াবহ হামলার বিস্তারিত। হিজল জুবারের ডেস্ক রিপোর্ট। চারদিকে ধোঁয়া, ধ্বংসস্তূপ আর মৃত্যু, কিন্তু সেই মুহূর্তে নিজের জীবন নিয়ে নয়, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভাগ্য নিয়েই উদ্বিগ্ন ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। প্রথমবারের মতো তিনি প্রকাশ্যে জানিয়েছেন, যে হামলায় খামেনি নিহত হন সেই সময় তিনিও একই ভবনে অবস্থান করছিলেন এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়লেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আরাকচি হামলার দিনের রুদ্ধশ্বাস অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা যখন চরমে, তখন জেনেভায় অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ কূটনৈতিক এক আলোচনা শেষে ২৭ ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি। পরদিন সকাল ৯টার দিকে সর্বোচ্চ নেতার কার্যালয়ে যান আলোচনার ফলাফল এবং দ্রুত পরিবর্তিত আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করতে। জেনেভার আলোচনার পর পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছিল তা যুদ্ধের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছিল। তিনি সেই বিষয়গুলোই খামেনির কাছে তুলে ধরতে চেয়েছিলেন, কিন্তু এরই মধ্যে ভবনটিতে বিমান হামলা চালানো হয়। আরাকচি বলেন, ভবনের যে অংশে তিনি অবস্থান করছিলেন সেদিন তা পুরোপুরি ধ্বংস হয়নি, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন তিনি। তবে সেই সংকটময় মুহূর্তেও নিজের নিরাপত্তার চেয়ে সর্বোচ্চ নেতার নিরাপত্তাই তাকে ভাবিয়ে তুলেছিল। আরাকচি বলেন, সাইয়েদ আলী খামেনির শাহাদাতের সময় আমি তার কার্যালয়েই ছিলাম। আমরা যখন ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলাম, তখন আমার সমস্ত চিন্তা ছিল তিনি হামলার লক্ষ্যবস্তু হয়েছেন কিনা তা নিয়ে। ওই মুহূর্তে আমি নিজের কথা একবারও ভাবিনি। তিনি জানান, হামলার পরের ৪৮ ঘন্টা ছিল তার জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক ও কঠিন সময়গুলোর একটি। সর্বোচ্চ নেতার ভাগ্য সম্পর্কে নিশ্চিত তথ্যের অপেক্ষায় ছিলেন। পরে নিশ্চিত হওয়া যায় যে তিনি শহীদ হয়েছেন। সর্বোচ্চ নেতার দৈনন্দিন কর্মসূচি সম্পর্কে ধারণা থাকায় এটা অনেকটা নিশ্চিতই ছিল যে হামলার সময় তিনি নিজের কার্যালয়েই অবস্থান করছিলেন। সাক্ষাৎকারে আরাকচি আরও জানান, ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির কারণে খামেনিকে একাধিকবার সুরক্ষিত স্থানে চলে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছিল, কিন্তু তিনি প্রতিবারই তা প্রত্যাখ্যান করেন। খামেনি বলেছিলেন, ইরানের প্রতিটি মানুষ যদি নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগ পায় তবেই আমি কোনো নিরাপদ স্থানে যাব। যেহেতু সেই সুযোগ সবার জন্য নেই, তাই আমিও জনগণের সঙ্গেই থাকব। আমার জনগণের যা হবে আমারও তাই হবে। এ প্রসঙ্গে আরাকচি বলেন, আমাদের নেতা মানুষের হৃদয়ে শাসন করতেন। সাক্ষাৎকারে আরাকচি আরো বলেন, মৃত্যুর আগ পর্যন্ত খামেনি সরাসরি যুদ্ধকালীন নির্দেশনা দিয়ে গেছেন। খামেনির পুত্র ও বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিও এখন সব বিষয়ে নির্দেশনা দিচ্ছেন বলে জানান তিনি। মায়াদিনকে দেয়া সাক্ষাৎকারে শুধু হামলার স্মৃতিচারণ নয়, ইরানের বর্তমান কৌশলগত অবস্থান সম্পর্কেও কথা বলেন আরাকচি। তিনি জানান, তেহরান কখনোই যুদ্ধ চায়নি। বারবার এ বার্তা উপসাগরীয় দেশগুলোকে দেয়া হয়েছিল। এরপরও যদি কোনো যুদ্ধ ইরানের ওপর চাপিয়ে দেয়া হয় তাহলে দেশটি কঠোর জবাব দেবে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে বৈধ লক্ষ্যবস্তু বানানো হবে, সেই বার্তাও পৌঁছে দেয়া হয়েছিল। ইরান যুদ্ধ আর সামরিক সিদ্ধান্তের আগাম তথ্য পেতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসী গুপ্তচর বৃত্তি চালাচ্ছে ইসরায়েল। মিত্র দেশের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির গুরুতর এই অভিযোগ উঠে এসেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের গোপন মূল্যায়নে। মার্কিন এই সতর্কবার্তা কি ইসরায়েলের সাথে সম্পর্কে গুরুতর ফাটলের ইঙ্গিত? কি বলছেন সমর বিশারদরা? হিজল জোবায়ের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ওপর ইসরায়েলের গুপ্তচর বৃত্তি বৃদ্ধি নিয়ে ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। পরিস্থিতি বিবেচনায় সম্প্রতি ইসরায়েল থেকে আসা গোয়েন্দা হুমকির মাত্রাকে সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেয়া তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের 2 জন বর্তমান ও 1 জন সাবেক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা মতপার্থক্যের মধ্যেই ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ এই নতুন সতর্কবার্তা জারি করেছে। ডিআইএর অভ্যন্তরীণ বার্তায় ইসরায়েলি গোয়েন্দা তৎপরতার হুমকিকে ক্রিটিক্যাল বা সংকটজনক পর্যায় হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এক মার্কিন কর্মকর্তা জানান, এ বিষয়ক 7 পৃষ্ঠার গোপন এক নথিতে এমন কয়েকটি নির্দিষ্ট ঘটনার উল্লেখ রয়েছে যা ওয়াশিংটনের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। পেন্টাগনের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনা, নীতি নির্ধারণী প্রক্রিয়া এবং ভবিষ্যৎ সামরিক সিদ্ধান্ত সম্পর্কে আগাম তথ্য সংগ্রহের লক্ষ্যেই মার্কিন শীর্ষ কর্মকর্তাদের ওপর নজরদারি চালানোর চেষ্টা করছে ইসরায়েল। বিশ্ব রাজনীতিতে মিত্র কিংবা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর মধ্যে গোয়েন্দা নজরদারি নতুন কিছু নয়। তবে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী ইসরায়েলের সাম্প্রতিক তৎপরতা সাধারণ কূটনৈতিক গোয়েন্দাগিরির সীমা ছাড়িয়ে গেছে। বিশেষ করে ইরানের সঙ্গে যুদ্ধ এবং লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে যে মতবিরোধ তৈরি হয়েছে তার প্রেক্ষাপটে বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু করবে নাকি সংঘাত বন্ধের পথে হাঁটবে, এ প্রশ্নের উত্তর জানতে ইসরায়েলের আগ্রহ এখন তুঙ্গে। এদিকে পেন্টাগনের এই সতর্ক বার্তার পর মার্কিন কর্মকর্তাদের ইসরায়েল সফর ও ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই সতর্ক বার্তার ফলে মার্কিন কর্মকর্তারা যখন ইসরায়েল সফর করবেন কিংবা ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তখন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন। বর্তমান ও সাবেক কূটনীতিকদের তথ্য অনুযায়ী অনেক মার্কিন কর্মকর্তাই ইসরায়েল সফরের সময় অস্থায়ী ফোন ও ল্যাপটপ ব্যবহার করেন। এমনকি হোটেল কক্ষে ব্যক্তিগত আলাপচারিতার ক্ষেত্রেও তারা অতিরিক্ত সতর্কতা বজায় রাখেন। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মহলে একটি ধারণা প্রচলিত রয়েছে, নিজের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হলেও প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও আগ্রাসী গোয়েন্দা তৎপরতা চালাতে পিছপা হয় না ইসরায়েল। সাম্প্রতিক এই সতর্কবার্তা সেই পুরনো আশঙ্কাকেই নতুন করে সামনে নিয়ে এসেছে। এর আগে 1980-র দশকে ইসরায়েলের চালানো এক গুপ্তচর বৃত্তির কারণে ওয়াশিংটনের সঙ্গে দেশটির সম্পর্কের বড় ধরনের ফাটল তৈরি হয়েছিল। সে সময় মার্কিন নৌবাহিনীর গোয়েন্দা বিশ্লেষক জনাথন পোলার্ড সুটকেস ভর্তি অত্যন্ত গোপনীয় নথিপত্র ইসরায়েলের কাছে বিক্রি করেছিলেন। ওই অপরাধে ধরা পড়ার পর 30 বছর কারাগারে কাটাতে হয় তাকে।